দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর বিস্ফোরক খবর। দিল্লির সাউথ ব্লকের ঘুম উড়িয়ে দিয়ে জুনের শেষ সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম কোনো বিদেশ সফর। ভারতকে বাদ দিয়ে কেন হঠাৎ চীনের দিকে এতটা ঝুঁকছে নতুন বাংলাদেশ? বেইজিংয়ের এই 2 দিনের ঝটিকা সফরে কি এমন ম্যাজিক দেখাতে যাচ্ছেন তারেক রহমান, যা বদলে দেবে দেশের অর্থনীতির ভাগ্য? আজ আমরা এই পুরো সমীকরণের ভেতরের গল্পটা উন্মোচন করব। একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্ষমতায় নতুন কোনো সরকার এলে প্রথমে বিদেশ সফর হতো ভারতে। এটা যেন ছিল একটি অলিখিত নিয়মের মতো। কিন্তু 2026 সালের মে মাসে এসে সেই চেনা ছকটা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা এবং বেইজিংয়ের মধ্যে রাজনৈতিক স্তরে যোগাযোগ এতটাই নিবিড় হয়েছে যা এখন নতুন করে মোড় নিয়েছে। চীন সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টি অত্যন্ত চতুরতার সঙ্গে বেশ আগ্রহ নিয়ে জুনের শেষ সপ্তাহে তারেক রহমানকে বেইজিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। এখানে উল্লেখ্য, ভারতও তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছিল। তবে দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার ভারতের বদলে চীনকে অগ্রাধিকার দিতে যাচ্ছে ঢাকা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে একে সাধারণ কোনো দ্বিপক্ষীয় সফর হিসেবে নয়, বরং দেখছেন ভারতের বুকে এক বিশাল ভূরাজনৈতিক ধাক্কা হিসেবে। যে দিল্লি গত 1.5 দশক ধরে ঢাকাকে নিজেদের একক বলয় হিসেবে অভ্যস্ত ছিল, সেই দিল্লিকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে বেইজিংয়ের রেড কার্পেটে পা রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঢাকা এবং বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফর কেবল 2 দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে না, বরং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে বদলে দেবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, সফরটি দীর্ঘক্ষণ কোনো চূড়ান্ত না নিলেও প্রাথমিক আলোচনা যা হয়েছে তা এক কথায় নজিরবিহীন। তারেক রহমান বেইজিংয়ে পৌঁছানোর একই দিনে, অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং উভয়ের সঙ্গেই হাই প্রোফাইল বৈঠকে বসবেন তিনি। চীনের মতো একটি বৈশ্বিক পরাশক্তি কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে পৌঁছানোর প্রথম দিনই প্রেসিডেন্টের মুখোমুখি করার সুযোগ দিচ্ছে। এর অর্থ কিন্তু অত্যন্ত পরিষ্কার, বেইজিং এই নতুন ঢাকাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু চীন সফরের জন্য কেন এই তাড়াহুড়ো? কেন আগে ভারত নয়? এর পেছনে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু স্বার্থ। গত 6 মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ায়ের একটি অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মূলত এই মহাপরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়েছিল। নতুন এই সরকারের কাছে এই মুহূর্তে ভারতের রাজনৈতিক আশ্বাসের চেয়ে চীনের অর্থনৈতিক সহযোগিতা অনেক বেশি জরুরি। আর ঠিক এই কারণেই ভারতের কূটনৈতিক লবিং কাজ করার আগেই বেইজিংয়ের দিকে প্রথম পা বাড়িয়েছে বাংলাদেশ। আসুন এবার বলা যাক আসল খেলা নিয়ে। রাজনীতি যেখানে শেষ হয়, অর্থনীতি সেখান থেকে শুরু হয়। বাংলাদেশ সরকার আগে বলেছিল তারা বড় কোনো মেগা প্রকল্প হাতেই নেবে না, কিন্তু সামষ্টিক অর্থনীতির যে কঠিন বাস্তবতা, তাতে দেশের কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে মেগা প্রকল্পকে এড়ানো সম্ভব হচ্ছে না। আর যখনই মেগা প্রকল্পের কথা আসে, তখন চীনের চেয়ে বড় পার্টনার পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এই সফরের সবচেয়ে বড় এবং উত্তেজনাকার এজেন্ডা হলো 2টি মহাপরিকল্পনা। প্রথমটি হলো তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা ব্যারেজ প্রকল্প, যে তিস্তা নদীর পানি দিয়ে ভারতে বছরের পর বছর ঢাকাকে কেবল আশ্বাস দিয়ে গেছে, ঝুলিয়ে রেখেছে কোটি কোটি মানুষের ভাগ্য। সেই তিস্তা নিয়ে এবার চরম এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ। ভারত পানি না দিলে চীন দেবে টাকা আর প্রযুক্তি, এই নীতিতে এগোচ্ছে ঢাকা। তিস্তা অববাহিকার চেহারা বদলে দিতে চীন সেখানে $1 বিলিয়ন বিনিয়োগ করার জন্য প্রস্তুত। আর এটি যদি বাস্তবায়িত হয়, তবে ভারতের ঠিক সীমান্তের গা ঘেঁষে চীনের এক বিশাল চারণভূমি তৈরি হবে, যা দিল্লির জন্য হবে এক বিরাট কৌশলগত পরাজয়। দ্বিতীয়টি হলো পদ্মা ব্যারেজ প্রকল্প। কয়েকদিন আগে একজনকে প্রায় 35,000 টাকার এই বিশাল প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ কে দেবে? এখনো পর্যন্ত কাগজে কলমে পরিষ্কার না করা হলেও কূটনৈতিক অন্দরমহলের খবর বলে, বেইজিং ছাড়া এই ধরনের মেগা প্রকল্পে অর্থায়ন করার মতো ক্ষমতা বা আগ্রহ আর কোনো দেশের নেই। ভারত যেখানে তিস্তা পদ্মা নিয়ে কেবল রাজনৈতিক চাল চেলেছে, চীন সেখানে সরাসরি ক্যাশ টেবিল নিয়ে বসে গেছে। তারেক রহমানের এই সফরে এই 2টি মেগা প্রকল্পের চূড়ান্ত চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকছে
হচ্ছে চীনা শিল্প বাংলাদেশে স্থানান্তর করা, বিশ্বের অর্থনৈতিক অঞ্চলগুলোকে চালু করা, মংলা বন্দরের আধুনিকায়ন এবং গুয়াংজু সাংহাইয়ের সঙ্গে সরাসরি ফ্লাইটের ব্যবস্থা রাখা। অর্থাৎ পুরো বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি এখন বেইজিংয়ের হাতে তুলে দেওয়ার এক মহা পরিকল্পনা চলছে। এবার আপনাদেরকে শোনাবো সেই রোমাঞ্চকর গল্প, যা শুনলে যে কোনো দেশপ্রেমিক মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। চীন কেবল বাংলাদেশের রাস্তা বা ব্যারেজ বানাতে চায় না, তারা ঢাকাকে নিজস্ব একটি আঞ্চলিক কাঠামোতে যুক্ত করতে চায়। গল্পের শুরু 2025 সালের শেষ দিকে। চীন একটি ত্রিদেশীয় উদ্যোগ নিয়ে পর্দার আড়ালে অত্যন্ত সক্রিয় ছিল। তারা তৎকালীন অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং জামায়াতের সঙ্গে এই বিষয়ে দফায় দফায় আলোচনা করে। কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই স্পর্শকাতর ভূরাজনৈতিক প্রস্তাবে সরাসরি সম্মতি দেয়নি, বিষয়টিকে এড়িয়ে যায়। কিন্তু চীন দমে যাওয়ার পাত্র নয়। 2026 সালের জানুয়ারিতে তারা আরও বড় চাল চালে। এবার চীনের নেপথ্যে সমর্থনে মঞ্চে আবির্ভূত হন পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সরাসরি ফোন করেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টাকে। তিনি এক অভূতপূর্ব প্রস্তাব দেন। বাংলাদেশ, চীন, পাকিস্তান এবং মিয়ানমার, এই 4 দেশ মিলে একটি নতুন আঞ্চলিক ফোরাম গঠন করা হোক। চিন্তা করে দেখুন তো, ভারতের চারপাশের 3 প্রতিবেশী দেশ এবং সাথে পরাশক্তি চীন মিলে একটি নতুন জোট, এর চাইতে বড় দুঃস্বপ্ন দিল্লির জন্য আর কি হতে পারে? ফেব্রুয়ারি নির্বাচনের কারণে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তটি নতুন সরকারের উপর ছেড়ে দিয়েছেন। আর এখন ঢাকার কর্মকর্তারা স্বীকার করছেন, গত 3 মাস ধরে চীন ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই জোটের আলোচনা চালিয়ে যাচ্ছে। তারেক রহমানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই ফাইল এখন টেবিলের ওপরে। যদিও বাংলাদেশ বর্তমানে সার্ককে পুনরুজ্জীবিত করার পর তার উপর জোর দিচ্ছে এবং নতুন এই জোট জোগাড় ক্ষেত্রে কিছুটা সময় নিচ্ছে, কিন্তু বেইজিং সফরে এই 4 দেশীয় ফোরামের বিষয়টি যে টেবিলের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে তা কিন্তু নিশ্চিত। এভাবেই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভারতকে কোণঠাসা করতে যাচ্ছে বাংলাদেশ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা শক্তির আধিপত্য কমাতে 4টি মহাপরিকল্পনা বা বৈশ্বিক উদ্যোগ ঘোষণা করেছেন। এগুলো হলো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, বৈশ্বিক সভ্যতা উদ্যোগ এবং বৈশ্বিক সুশাসন উদ্যোগ। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, প্রধানমন্ত্রীর এই আসন্ন সফরে এই 4 উদ্যোগের সঙ্গে অন্তত 2টি উদ্যোগ বাংলাদেশ কিভাবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে তা নিয়ে চূড়ান্ত আলোচনা হবেই হবে। বিশেষ করে নিরাপত্তা ও সুশাসন সংক্রান্ত চীনের এই উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি মানেই হল পশ্চিমা বিশ্ব এবং ভারতের প্রেসার গ্রুপ থেকে ঢাকাকে সম্পূর্ণ মুক্ত করে চীনের নিরাপত্তা ছাতার নিচে নিয়ে যাওয়া। এটি যদি সফল হয়, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জাতীয় নিরাপত্তা বেইজিংয়ের প্রভাব এক ধাক্কায় বহুগুণে বেড়ে যাবে। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক ঠিকই বলেছেন, বর্তমান পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় বিশ্ব ব্যবস্থা খুব দ্রুত বদলে যাচ্ছে। ইউরোপ এবং পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে এখন দ্বিপক্ষীয় সম্পর্ককে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যখন চীনের সঙ্গে এই মেগা ডিল করতে যাচ্ছে, তখন তাকে মনে রাখতে হবে যে বেইজিংয়ের প্রতিটি চালের পেছনে আছে সুদূর প্রসারী ভূরাজনৈতিক স্বার্থ। তারেক রহমান এবং তার সরকারের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অভ্যন্তরীণ অর্থনীতি। দেশে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি বাড়ছে, ডলারের ঘাটতি রয়েছে, কর্মসংস্থানের সংকটও কিন্তু প্রকট। এই মুহূর্তে যদি নতুন সরকার অর্থনীতিতে কোনো ম্যাজিক দেখাতে না পারে, তবে দেশ বড় সংকটে পড়বে, এটা কিন্তু সুনিশ্চিত। আর এই ম্যাজিক দেখানোর জন্য বেইজিংয়ের বিপুল অর্থ সহযোগিতা তারেক রহমানের জন্য ভালো একটি সুযোগ। দিল্লিকে এক প্রকার উপেক্ষা করে ভারতকে বাহিরে রেখে চীনের এই বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক বলয়ে পা দেওয়া কি বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে, নাকি এটি কোনো বড় ভূরাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেবে আমাদের দেশকে? তারেক সরকারের এই উদ্যোগ কি সফল হবে? আপনার কি মনে হয়? বাংলাদেশ কি দিল্লির চেয়ে বেইজিংকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিন।